উনি কি ভেবেছে দুর্ভিক্ষ বাংলাদেশ আর বেশি দেরি নেই? হাসিনাকে বলতে চাই নেমে যান। আপনাকে দেশের জনগণ চায় না, আপনাকে দেশের জনগণ মানে না, আপনাকে রাস্তাঘাটে সবাই গালিগালাজ করে, আপনাকে এই দেশের জনগণ চায় না। বিরক্ত দেশের জনগণ, অতিষ্ঠ আমরা আপনাকে চাই না। দেশের জনগণ আপনার ওই গণভবনে গিয়ে শ্রীলঙ্কার মতো অবস্থা করবে। গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি, অনেক তো জ্বালাইছে। 12 নির্বাচন, 18 নির্বাচন, 24 সালের নির্বাচন, বাংলাদেশে 3 বারও তফসিল ঘোষণা করেছে, এমন সময় গিয়েছে। আমরা বেশি কিছু চাই না আপনার কাছে, একটা সুস্থ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আপনি নির্বাচন দেন। কনফার্ম আমি আগামীতে আর নির্বাচনটা করতে চাই না, করব না। আমরাই বাংলাদেশের নেতৃত্ব দেব, আমাদের দলই বাংলাদেশের নেতৃত্ব দেবে। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাঙতে এসেছেন, ভেঙে চুরে চুরমার হয়েছে এই 14 দল। 14 দলের ইনুরা বলছে নির্বাচন খারাপ হয়েছে, 14 দলের জাতীয় পার্টি বলছে নির্বাচন খারাপ হয়েছে, 14 দলের স্বতন্ত্র প্রার্থীরা বলছে নির্বাচন খারাপ হয়েছে, 14 দলের রাশেদ খান মেনন বলছে নির্বাচন খারাপ হয়েছে, 14 দলের মুজিবুর হক চুন্নু জাতীয় পার্টির মহাসচিব, সরকারের কাছ থেকে টাকা নেওয়ার প্রমাণ দিতে পারলে পদত্যাগ। আওয়ামী লীগ নেতাদের আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শেখ হাসিনার। এমন এক সময় যখন তিনি আহ্বান জানাচ্ছেন, যেখানে মোটামুটি প্রতিদিনই মৃত্যুর খবর আসছে। আজকেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে ব্যালট পেপারে ভোট দেন জামালপুর 2 আসনের এমপি ও নবনিযুক্ত ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ ভোট কেন্দ্রে ঘটে এই ঘটনা। এরপরই এ নিয়ে বিভিন্ন মিডিয়ায় ছবিসহ প্রচারিত হয় সংবাদ। বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনেরও। পরে এই ঘটনায় ব্যাখ্যা চেয়ে তাকে তলব করে ইসি। স্যার আমাদের স্যার বরিশাল বিভাগে কোনো ঘটনা ঘটেনি স্যার, আমাদের খুলনা বিভাগে স্যার 5টি ঘটনা ঘটেছে স্যার। উল্লেখযোগ্য ঘটনার মধ্যে স্যার আমাদের স্যার যশোর 3 আসনে স্যার শঙ্করপুর মাধ্যমিক বিদ্যালয় স্যার, সেখানে স্যার বাইরে থেকে স্যার কেন্দ্রের বাইরে থেকে স্যার ককটেল বিস্ফোরিত হয়েছে স্যার। আমাদের প্রতিনিধি স্যার আমরা এখান থেকে যোগাযোগ করেছি স্যার, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে স্যার, এবং ঘটনাস্থল থেকে স্যার দেখা গিয়েছে স্যার 80 সদস্য পায়ে স্যার আহত হয়েছে স্যার। একজন আনসার সদস্য আহত হয়েছে স্যার পায়ে স্যার। সে এখন স্যার চিকিৎসা নিয়ে স্বাভাবিক আছে স্যার, সে ডিউটিরত অবস্থায় এখন আছে স্যার। আসসালামু আলাইকুম। হঠাৎ নির্বাচন নিয়ে গোপন তথ্য প্রকাশ। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে কঠিন বার্তা দিলেন ডক্টর ফয়জুল হক। অন্যদিকে নির্বাচন নিয়ে সাংবাদিক মোস্তফা ফিরোজ অজানা তথ্য প্রকাশ করলেন। আজকে আপনাদেরকে আমি প্রতিটি ভিডিও প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাবো। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে চলুন দেখে আসি নির্বাচন নিয়ে সাংবাদিক মোস্তফা ফিরোজ কি বলেছেন। নির্বাচন নিয়ে জাতীয় পার্টিতে নানা কেচ্ছা কাহিনী বেরোচ্ছে। মুজিবুর হক চুন্নু জাতীয় পার্টির মহাসচিব, সরকারের কাছ থেকে টাকা নেওয়ার প্রমাণ দিতে পারলে পদত্যাগ। অথচ এই ভদ্রলোক সম্পর্কে বলা হচ্ছে যে নির্বাচনের আগে জিএম কাদেরকে অজ্ঞাত কারণে আড়ালে রাখা হয়েছিল বা আড়ালে যেতে বাধ্য হয়েছিল। সরকারের প্রতিনিধি হিসেবে মুজিবুর হক চুন্নুই তখন সামনে খেলাধুলা করে। যাক দর্শক, এটা আমি দাবি করছি না, এটা হলো রাজনৈতিক অঙ্গনে যে কথাবার্তাটা সেটা আমি বললাম আর কি। প্রমাণ করা তো আমার পক্ষে সম্ভব না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির ক্ষমতাসীনদের কাছ থেকে টাকা নিয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছেন দলটির মহাসচিব মুজিবুর হক চুন্নু। দেখেন অবস্থা কি। এখন পার্টির সমস্ত নেতা কর্মীরা বিশ্বাস করে যে এরা গভর্নমেন্টের কাছ থেকে টাকা নিয়েছে নির্বাচন করার জন্য। তিনি বলছেন, চুন্নু বলছেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশের কোনো লোক যদি বলতে পারে আমি বা চেয়ারম্যান কারো কাছ থেকে টাকা নিয়েছি তাহলে পদত্যাগ করব। তার পাল্টা অভিযোগ, টাকা না পাওয়ায় মনের ব্যথায় যা তা বলছেন লাঙ্গলের পরাজিত প্রার্থীরা। কি বলছিলেন চুন্নু সাহেব? বলছিলেন না যে সরকার কেন 26টি আসন থেকে নৌকা কি বলে প্রার্থীতা প্রত্যাহার করলো, এটা আমরা জানি না। তারপর কি বলছে যে সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে আসন ভাগাভাগি না, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটাকে নিশ্চিত করার জন্য। পরে তো এখন আকার ইঙ্গিতে সব বেরোচ্ছে যে এটা ছিল একটা ভাগাভাগি, দর কষাকষি করছে। 50 থেকে 26টা এসে ঠেকছে, তারপরে তো দেখা গেল সে 11টা জুটলো। সোমবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এইসব কথা বলে দলটির মহাসচিব। টাকা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ, ভোটে ভরাডুবির জন্য জাপার পরাজিত প্রার্থীরা দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিবকে দায়ী করেছেন এবং
48 ঘন্টা একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল তাদেরকে পদত্যাগ করার জন্য। গত রোববার সভা করে লাঙ্গলের 122 প্রার্থী অভিযোগ করেন সরকারের কাছ থেকে পাওয়া তহবিল তছরূপ করেছে শীর্ষ নেতারা। প্রার্থীদের ভোটে নামিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী খরচ দেওয়া দূরে থাক, খবরও নেননি। একই অভিযোগ তুলে গত বুধবার বনানী কার্যালয় ঘেরাও করেন প্রার্থীরা। ভোটের প্রচারের সময় 21 প্রার্থী সরে যান খরচ না পেয়ে। এ বিষয়ে চুন্নু বলেন, এগুলো হলো গল্প। অনেকেই মনে করছেন আওয়ামী লীগের সঙ্গে যেহেতু কথাবার্তা হয়েছে, 26 আসন দিয়েছে, সেহেতু অনেক টাকাও দিয়েছে, শত শত কোটি টাকা দিয়েছে। প্রার্থীদের কেন আমরা টাকা দিলাম না, এটা তাদের মনের আসল ব্যথা। নির্বাচন ঠিকমতো হয়নি, তারা পাশ করেননি, এটা আসল ব্যথা নয়। 2-1 ছাড়া বাকিদের আসল ব্যথা আমরা শত কোটি টাকা পেয়েছি, তাদের দেইনি। চুন্নু পাল্টা প্রশ্ন করেন, শত কোটি টাকা কে দেবে? সরকার টাকা দেবে কেন? সরকার যদি টাকা দেয় তাহলে এটা জানার বাকি থাকবে? রোববারে বিশেষ সভায় চেয়ারম্যান ও মহাসচিবের সমালোচনা করে প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও ভাইস চেয়ারম্যান ও সিলেট 2 আসনে জাপার প্রার্থী ইয়াহিয়া চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, দলের নেতা হয়ে প্রকাশ্যে এই ধরনের বক্তব্য দেওয়া অমার্জনীয় কাজ। তাই চেয়ারম্যান তাদের অব্যাহতি দিয়েছেন। তারা এগুলো ব্যক্তিগতভাবে বলতে পারতেন, সেখানে অনেক সিনিয়র নেতা ছিলেন, তারা এই ধরনের বক্তব্য দেননি। তারা গুরুতর সাংগঠনিক অপরাধ করেছেন জানিয়ে চুন্নু বলেন, ইয়াহিয়া সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীর জন্য ভোট চেয়েছিলেন, তাকে বহিষ্কার করা হয়েছিল, ক্ষমা চেয়ে দলে ফেরেন। তার দলের প্রতি আনুগত্য কখনোই ছিল না। শফিকুল ইসলাম পুরনো কর্মী, সন্দেহ নেই, ভালো কর্মী ছিলেন, কিন্তু যে বক্তব্য দিয়েছেন এরপরও ব্যবস্থা না নিলে সাংগঠনিক কাঠামো ঠিক রাখা যাবে না। এখন এই জাতীয় পার্টি ঠিক করা, ছন্দ অবিশ্বাস, এগুলো খুব কঠিন। এবং এটা জাতীয় পার্টি একেবারেই একটা হাইব্রিড অবস্থার মধ্যে চলে গেছে। এই 11টা আসন নিয়ে তারা টিকে থাকবে সরকারের দয়া করুণায়, এছাড়া নিজস্ব শক্তিতে সাংগঠনিকভাবে দলের সমর্থন নিয়ে, মানুষের সমর্থন নিয়ে তাদের রাজনীতির দিন শেষ। আওয়ামী লীগ নেতাদের আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শেখ হাসিনার। খুব কঠিন একটি আহ্বান জানিয়েছেন এবং এটি কতখানি প্রতিপালিত হবে বলা মুশকিল। এমন এক সময় যখন তিনি আহ্বান জানাচ্ছেন যেখানে মোটামুটি প্রতিদিনই মৃত্যুর খবর আসছে। আজকেও কুষ্টিয়ার কুমারখালী এলাকায় একজন নৌকা প্রার্থীর সমর্থক মারা গেছেন গুলিতে। তার আগের দিন সম্ভবত নোয়াখালী অঞ্চলে একজন মারা গেছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক, পোলিং গেছেন। নির্বাচনের দিন মারা গেছে, নির্বাচনের আগে মারা গেছে, প্রায় সব মিলিয়ে 7-8 জন বা 10 জন হবে। এবং আরো অনেক হতাহত হয়েছে, অনেকে পালিয়ে আছেন, অনেক ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, অগ্নি সংযোগ করা হয়েছে। এইসব ঘটনা তাদের কাছে কোনো ঘটনা না। আওয়ামী লীগ, বিএনপি কি অগ্নি সন্ত্রাস করেছে, কোথায় কোথায় নাশকতা করেছে, এইগুলি হলো মুখ্য বিষয়। কিন্তু নিজেদের দলের যেই রক্তক্ষরণ, হানাহানি, রক্তারক্তি, পিটাপিটি, প্রচুর হতাহত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু খুব কঠিন ভাষায় কোনো বক্তব্য শোনা যাচ্ছে না। বরং এই সমস্ত হানাহানি, খুনোখুনিতে দলের আভ্যন্তরীণ শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে। স্বাভাবিকভাবে যখনই বলা হয়েছিল যে নৌকার পাশাপাশি স্বতন্ত্ররাও, আওয়ামী লীগের কেউ চাইলে স্বতন্ত্র হিসেবে তারা নির্বাচন করতে পারবে, তখনই তারা ডামি হয়ে গেল। ডামি না, তারা সত্যিকারের অর্থে ডামি থেকে বরং আসল প্রার্থী হয়ে গেল তখন স্বতন্ত্র প্রার্থী। এবং 100-র উপরে তারা যদি নিউট্রাল নির্বাচন হতো, 100-র উপরে তারা জিততো, এমন একটা ধারণা কিন্তু গণমাধ্যম দিচ্ছিল। শেষ পর্যন্ত সেটা নিয়ন্ত্রণ করে 60-এর মধ্যে রাখা সম্ভব হয়েছে। 62 জনের মধ্যে 60 জন একেবারে আওয়ামী লীগের বোনাফাইড নেতাকর্মী। এখন কিভাবে এতগুলো অঞ্চলে হানাহানি, রক্তারক্তির পর কিভাবে ঐক্যবদ্ধ হবে, এটা বড় চ্যালেঞ্জ। এবং এটা কখনো হয় না। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় দেখা গেছে শতাধিক মারা গেছে, এবং সবই হচ্ছে আভ্যন্তরীণ কোন্দলে। 7 ধাপের যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এটা ছিল তৃণমূল পর্যায়ে, আর এটা হয়ে গেল জাতীয় পর্যায়ে, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে। এবং সেটাও ঘটনা প্রবাহ বিভিন্ন তৃণমূল অঞ্চলে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু তৃণমূল, আওয়ামী লীগ, এবং সেই তৃণমূলেই কিন্তু রক্ত ঝরছে। তো যাই হোক, প্রধানমন্ত্রী বলছেন নির্বাচনে নৌকার প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগ নেতাদের
জয় পরাজয়ের কষ্ট ভুলে আবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে এইভাবে লড়াইয়ে নামাই দিয়ে এটা কি আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট হলো নাকি মাইনাস হলো? এমন এক নির্বাচন যেটা বিদেশিদেরকে দেখাতে হবে, এই দেখাতে যে দলের একটা বড় সর্বনাশ হয়ে গেল, এটা এখন কিভাবে ঐক্যবদ্ধ হবে আমি জানি না। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি আহ্বান জানান। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভা হয়। শেখ হাসিনা বলেন, আমরা নির্বাচন করেছি সবার সঙ্গে, হয়তো কেউ হেরেছে অথবা কেউ হেরেছি, কেউ জিতেছি। কষ্ট আছে কারো, কারো আনন্দ আছে, কিন্তু এই আনন্দ, কষ্ট, দুঃখ, হাসি, কান্না সব মিলিয়ে আমাদের চলতে হবে। তিনি বলেন, সবাইকে আবার এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে, মানুষের জন্য। মানুষের যে আস্থা বিশ্বাস আমরা অর্জন করেছি সেটা যেন কোনোভাবে হারিয়ে না যায়। আওয়ামী লীগ সভাপতি বলেন, দলটা সবচেয়ে বড় সংগঠন, যদি পাশে না থাকে তো কোনো অর্জন করা সম্ভব হবে না। প্রতিটা সাফল্যের পেছনে একটি শক্তি দরকার। আমার শক্তি বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগ ও আমাদের সহযোগী সংগঠন। যাই হোক, এখানে বলছেন যে নির্বাচনটা যাতে না হয় সেজন্য অনেক ষড়যন্ত্র চক্রান্ত ছিল। ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা নির্বাচন করেছি। আমরা নির্বাচনে সবসময় মনোনয়ন দিয়েছি। আমাদের বড় দল অনেকেই নির্বাচন করতে চায়, সেই জন্য নির্বাচনটা উন্মুক্ত করে দিয়েছিলাম, যে যারা করতে চায় করুক। নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ বলেছেন, যারা নির্বাচন করেছে কেউ জয়ী হয়েছে, কেউ পারেনি। সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব, একজন আরেকজনকে দোষারোপ করা, কার কি অপরাধ সেগুলি খুঁজে বেড়ানো বন্ধ করতে হবে। তিনি বলেন, আমাদের দল ছাড়া আরো কয়েকটি দল অংশ নিয়েছে। আমরা জনগণের যে সমর্থন পেয়েছি সেটা কাজের স্বীকৃতি হিসেবে দেশের মানুষের জন্য কাজ করেছি, ভোট দিয়েছে, আমাদের জয়ী করেছে। এক মূল বিষয়টা ছিল দলের ঐক্য ফিরিয়ে আনার জন্য, এবং যেই রক্তক্ষরণ হচ্ছে তৃণমূল পর্যায়ে সেটাকে ঐক্যবদ্ধ করার জন্য এই আহ্বান। এই আহ্বানটা স্থানীয় পর্যায়ে যেই পর্যায়ে চলে গেছে সংঘাতটা, সেখান থেকে ফেরানো যাবে কিনা, কবে এই জোড়া লাগবে, আসল সত্যিকারের অর্থে জোড়া লাগবে কিনা, নাকি এগুলি চলতেই থাকবে, এটা আসলে পর্যবেক্ষণ করতে হবে। কারণ এখানে মূল বিষয়টা হচ্ছে ক্ষমতার লড়াই। এখানে আদর্শ এগুলি হচ্ছে খুবই কথার কথা। এখানে হচ্ছে স্বার্থের ব্যাপার আছে, এখানে হচ্ছে পাওয়া না পাওয়ার যন্ত্রণা আছে। সুতরাং এইগুলি কাটিয়ে ঐক্যবদ্ধ করা আদর্শিক চেতনার ভিত্তিতে এটা খুব কঠিন এবং দুরূহ কাজ এই মুহূর্তে বলাই যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে নির্বাচন নিয়ে সাংবাদিক মুস্তাফা ফিরোজ কি বলেছেন তা বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি নির্বাচন নিয়ে ডক্টর ফয়জুল হক কি বলেছেন সেই ভিডিওটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভাঙতে চেয়েছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এবং আপনারা জানেন জাতীয়তাবাদী দলের সাথে যে বিরোধী মত রয়েছে সেই বিরোধী মতকে ধ্বংস করার জন্য 14 দল যে ভূমিকা পালন করেছে গত প্রায় 17 বছর পর্যন্ত, তা বাংলাদেশের জনগণ কম বেশি জানেন। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে, প্রতিষ্ঠিত করতে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে তারা আজকের খুব কঠিন এবং ক্লান্তিকাল অতিক্রম করছে সেই জাতীয় পার্টি। জাতীয় পার্টি মনে মনে ভেবেছিল যে ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে পারলেই সম্ভবত টিকে থাকা যায়, ক্ষমতায় না থাকতে পারলে হয়তো টিকে থাকা যায় না। তাদের ধারণা ছিল যে আওয়ামী লীগ তাদের বন্ধুরূপে তাদেরকে সহযোগিতা করে একেবারে বাংলাদেশে জাতীয় পার্টিকে এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত করবে যেই জায়গাটা বিএনপির স্থান রয়েছে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুভাকাঙ্ক্ষীদের অবস্থান রয়েছে, সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে জাতীয় পার্টিকে সেই জায়গায় বসিয়ে দিবে। খানিকটা তাদের ভাব ছিল কম আসনে সিট হলেও নির্বাচনে জয়যুক্ত হয়ে তারা বিরোধী দলের চেয়ারে সবসময় থাকবেন এবং বিরোধী দল হিসেবে জনগণ সেটাকে অ্যাকসেপ্ট করবে। যদিও গত 15 বছর পর্যন্ত বাংলাদেশের সংসদীয় আসনের যে বিরোধী দল আমরা দেখছি সেই বিরোধী দলের জায়গায় প্রায় 10 বছরের উপরই এখন পর্যন্ত এই জাতীয় পার্টি রয়েছে। সংসদের নিয়ম অনুযায়ী তারা বিরোধী দলের জায়গাটায় বসে আছেন, কিন্তু দেশে এবং বিদেশে তারা যে আসলেই বিরোধী দল সেটা আজ পর্যন্ত এস্টাবলিশ করতে
পারেনি। আমরা সাম্প্রতিক সময় দেখেছি মানুষকে কিভাবে ধোঁকা দিয়েছে এই দলটি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বক্তব্য, সেমিনার, তাদের আন্দোলন সবকিছুতে জনগণকে সম্পৃক্ত করার জন্য বিশেষ কিছু কৌশল অবলম্বন করে একদিকে নৌকার সাথে যোগসাজশ সম্পর্ক, আওয়ামী লীগের শেখ হাসিনার আঁচলের তলে থেকে রাজনীতি, অন্যদিকে আবার মানুষকে বিভ্রান্ত করার জন্য খানিকটা সরকারের বিরুদ্ধে কিছু গল্পও বলেছিল গত প্রায় 1-2 বছর পর্যন্ত। তখন অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে জিএম কাদের সাহেব নিশ্চয়ই ওই ঘরের মধ্যে আজকের একজন ভালো মানুষ জন্মগ্রহণ করেছে এবং তিনি এদেশের মানুষের কল্যাণে খুব একটা বড় ভূমিকা পালন করবেন। এবং সেই ভূমিকা পালন করার আশায় আমরা বুক বেঁধে থেকে বাংলাদেশের অনেক জনগণ 17 তারিখ নির্বাচনের আগ পর্যন্ত, মানে আপনার নমিনেশন পত্র প্রত্যাহার পর্যন্ত ডিসেম্বরের, সবাই কিন্তু এরকম একটা ট্যাগ লাগানোর চেষ্টা করেছে জিএম কাদের সাহেবকে নিয়ে। এমনকি জিএম কাদের সাহেব রহস্যজনক ভাবে জনসম্মুখে না আসা, সাংবাদিকদের সামনে না আসাকে অনেকেই বিশ্লেষণ করার চেষ্টা করেছি যে হয়তো সরকার তাকে খুব ভালোভাবে আটকিয়ে রেখেছে, বন্দী করে রেখেছে। বাস্তবিকই তাই। এখন তো বিএনপি নাই, বিরোধী মত নাই, নির্বাচন তোমরা তোমাদের মতো করেছো, তোমাদের উপরে কারো কোনো প্রেশার নাই, তোমরা সংসদে গেলেই বা কি না গেলেই বা কি সে নিয়েও শেখ হাসিনার কোনো অস্থিরতা নাই, কারণ নির্বাচন তো শেষ করে ফেলেছে। এই নির্বাচনে তোমাদেরকে জাস্ট আমি বলেছিলাম যে শুধু জাতীয় পার্টিকে নির্বাচনে নেয়া পর্যন্তই শেখ হাসিনার দায়িত্ব। এই নেয়াটা হয়ে গেলেই জাতীয় পার্টির কোনো অস্তিত্ব শেখ হাসিনার কাছে থাকবে না, কারণ শেখ হাসিনা শুধু একটা দল হিসাবে জাতীয় পার্টিকে নির্বাচনে চায়, নট শক্তিশালী বিরোধী দল কিংবা তাকে বিরোধী দল বানাতে হবে এই চিন্তায় শেখ হাসিনা তাদের সাথে সম্পর্ক রাখে নাই। আজকের হারে হারে সেই প্রত্যেকটি শব্দ বাস্তবায়ন হতে চলেছে। এখন জাতীয় পার্টি থাকতে চাইলেও থাকতে দেওয়া হচ্ছে না। জাতীয় পার্টি শেখ হাসিনার ঠ্যাং ধরলেও শেখ হাসিনার ঠ্যাংটা লাথি মেরে, ছিটকে মেরে দূরে টেনে দিচ্ছে। কি রওশনের সাথে আসবে না জিএম কাদের আসবে, এটা শেখ হাসিনার দায়িত্ব নয়। এখান থেকেই জাতীয় পার্টি তাদের যে চুম্বক পয়েন্টটা সেটা হারিয়ে ফেলেছে, সেটা আজকের প্রতীয়মান হয়েছে। সবচেয়ে মজার যে বিষয়টা এখন বাংলাদেশে, এই জাতীয় পার্টি চেয়েছে বিএনপি দাঁড়াতে না পারে, বিএনপি শক্তিশালী দল হিসেবে না থাকুক মাঠে, কারণ তাদের ধারণা আওয়ামী লীগ সরকারি দল, আমরা বিরোধী দল, আমরা প্রতিষ্ঠিত হব যদি আওয়ামী লীগ আমাদেরকে সহযোগিতা করে, ভবিষ্যতে প্রয়োজনে আওয়ামী লীগের পরিবর্তে সরকার গঠন করবে এই জাতীয় পার্টি। এমনটাও ধারণা ছিল এই আহাম্মক দলের অনেক বড় বড় অনেক নেতাদের, এবং তাদের আজ অবধি পর্যন্ত বিবৃতিগুলো দেখলে সেরকমই মনে হয়। কিন্তু আল্লাহর খেলা দেখেন, বাংলাদেশের এই পার্টিটাকে বাংলাদেশের জনগণ যেমন ধিক্কার জানিয়েছে, সারা বাংলাদেশে নির্বাচনে এমন ভরাডুবি হয়েছে যে জাতীয় পার্টির ইতিহাসে এরকম ভরাডুবি তাদের কখনোই হয়নি। যেই সকল দুষ্ট চক্রের সদস্যরা জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়েছে, প্রত্যেকটি সদস্যই নির্বাচনে হেরেছে। আপনারা জানেন যে পাটোয়ারি একজন টকশো করতেন, বিশিষ্ট মানে টকশোতে অনেক আলোচনা করতেন, ব্যারিস্টার সাহেব। উনি নিজে নির্বাচনের আগে পাগল হয়ে গিয়েছিলেন যে যেভাবেই হোক জয়যুক্ত হতে হবে নৌকার স্লোগান দিয়ে, নৌকার মানসিকতা পোষণ করে, নৌকার মানে শেখ হাসিনার 30 সেকেন্ডেরও যদি কোনো বক্তব্য পেতেন মানে লাঙ্গলের পক্ষে, সেটুকে কেটে এনে তার পেজে ছাড়তেন। এমন মাইকটা খেয়েছে না, খেতে গিয়ে এখন সব হারিয়ে বলছেন নির্বাচন কিছুই হয়নি। তার প্রত্যেকটি সিটে এখন 5-10 জন মানুষও নাকি ভোট দিতে যায়নি। তাহলে ওই ভদ্রলোক যে ভোটগুলো পেয়েছে সেগুলো নৌকা কেটে এনে ভোট দিয়েছে। তাহলে তুমি যে নৌকার অধীনে নির্বাচনে গিয়েছিলে এবং তুমি যে এই চুরি করে এমপি হতে চেয়েছিলে, সেটার প্রমাণ তো তোমার স্ট্যাটাস থেকেই আজকের প্রতীয়মান হচ্ছে। এভাবে করে জাতীয় পার্টির প্রত্যেকের অবস্থা একই অবস্থা। আমি নাম বলে সময় নষ্ট করতে চাই না। আমি যে কথাটা বলতে চাই, আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অস্তিত্বের জায়গায় সঠিক আছে, জনগণ তার সাথে রয়েছে। বাংলাদেশের জনগণকে শুধু বিএনপি আহ্বান করেছে যে নির্বাচনে ভোট দিতে যাবেন না, এই আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার তারা নির্বাচনে যায়নি, প্রত্যাখ্যান করেছে। আর যারা নির্বাচনের মাঠে মনে করেছে যে বিএনপি যেহেতু যাচ্ছে না, হয়তো একটা ভুল করছে, তাহলে এদেশের জামাত, শিবির, হেফাজত, চরমনায়ের অন্য সব ভোটার বিএনপির সবাই এসে জাতীয় পার্টিকে মন্দের ভালো ভোট দিবে, তারা এমন একটা
ডাব্বা খেয়েছে যে এখন তাদের স্বস্তির নিঃশ্বাস ছাড়ার কোনো জায়গা নেই। আজকের জাতীয় পার্টির সকল নেতারা এই পার্টি সম্পর্কে বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। তাদের প্রত্যেকের মধ্যে এখন গৃহ বিবাদ শুরু হয়ে গিয়েছে। আমার কাছে এই বিবাদটা অচিরেই মেটার কোনো সম্ভাবনা নেই এবং জাতীয় পার্টি এখন ইউটার্ন নিলেও তাদের সেই আগের জায়গায় আসতে পারবে বলে মনে হচ্ছে না। তবে আমি সবসময় ভালো চাই মানুষের বিধায় বিভিন্ন সময় পরামর্শ দেই। আমি আগেও বলেছিলাম জাতীয় পার্টি যদি অন্তত নির্বাচনকে বয়কট করতে পারতো তাহলে বাংলাদেশে তারা মানুষের কাছে শ্রদ্ধার পাত্রে থাকতো। করতে পারেন নাই, সেখানে আপনারা সুযোগ হারিয়েছেন। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, কিন্তু আপনি যদি প্রার্থী প্রত্যাহার করে নিয়ে যেতে পারতেন তাতেও আপনাদের ইজ্জত কিঞ্চিত থাকতো। সেখানেও আপনারা পারেন নাই। আপনারা পরাস্ত হয়েছেন, আপনারা গুলিবাজি করেছেন, রাতের অন্ধকারে মিটিং করেছেন, 26টি আসনে আপনারা নির্বাচনে যেতে চেয়েছেন। আপনারা সেখানেও জনগণের কাছে আপনারা প্রতারক হিসাবে আখ্যায়িত হয়েছেন। তৃতীয় জায়গাটার যে জায়গাটা ছিল শপথ অনুষ্ঠানে আপনারা যাবেন না বলেছেন, তাও আপনারা লোভ লালসা সহ্য করতে না পেরে আপনারা চলে গিয়েছেন, সেখানেও আপনারা হেরেছেন। এখনো জাতীয় পার্টির যেই জায়গাটা রয়েছে সেটা হচ্ছে এই সংসদে স্থায়ীভাবে থাকা কিংবা না থাকা। আপনি থাকলেও কিচ্ছু যায় আসে না, না থাকলেও আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ আপনার এই পার্টিকে কেউ মূল্যায়ন করে না। জনগণের কাছে আপনাদের ভ্যালু একদম জিরো। তারপরেও যদি নির্বাচনের মাঠে জনগণের কাতারে থাকতে চান, এখান থেকে ব্যাক করলেও হয়তো আপনাদের সেই ভাঙা গড়ার যে অবস্থাটা সেখান থেকে অন্তর্মুক্তি পাবেন। কারণ আপনার দলের যারা এখন আপনাদের বিদ্রোহ করছে, আপনাদের বিরুদ্ধে স্লোগান তুলছে, মিছিল দিচ্ছে, অন্তত তাদেরকে আপনারা একত্রে রাখতে পারবেন। আর যদি সেটা না পারেন তাহলে এই যে গতিপথ শুরু হয়েছে এটা বন্ধ করার রাস্তা আপনাদের এই পার্টির কারো কাছ থেকে দেখার বা নেতৃত্ব দেওয়ার সেই সুযোগ নেই। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাঙতে এসেছেন, ভেঙে চুরে চুরমার হয়েছে এই 14 দল। 14 দলের ইনুরা বলছে নির্বাচন খারাপ হয়েছে, 14 দলের জাতীয় পার্টি বলছে নির্বাচন খারাপ হয়েছে, 14 দলের স্বতন্ত্র প্রার্থীরা বলছে নির্বাচন খারাপ হয়েছে, 14 দলের রাশেদ খান মেনন বলছে নির্বাচন খারাপ হয়েছে, 14 দলের বাকি যারা আছে সবাই বলছে। কেউ হয়তো এমপি হয়ে বলছে, কেউ ঠগে বলছে, কেউ যে কোনো উপায়ে তার অস্তিত্বের লড়াই রক্ষা করতে না পারতে বলেছে। এমনকি বাংলাদেশের আপনারা জানেন যে এখন যে কতগুলো ডামি পার্টি বানানো হয়েছিল তারাও কিন্তু বলেছে যে এই নির্বাচন সঠিক হয়নি। বাংলাদেশের কোনো জায়গায় এই নির্বাচনে তারা কোনো প্রার্থীকে জয়যুক্ত করে দিতে পারেনি। যেই সকল ব্যক্তিরা লোভ লালসায় পড়ে নির্বাচনে এসেছিলেন তারা সবাই জামানত হারিয়েছে। প্রমাণিত সত্য যে বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়নি এবং হচ্ছে না। এই দেশের আজকের গণতন্ত্র সর্বশেষ অবস্থায় চলেছে। এদেশের কোনো গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, ভোটাধিকার সম্পূর্ণ ধ্বংসের শেষ প্রান্তে চলে গিয়েছে। সেজন্য বন্ধুরা আমাদের জন্য যারা গর্ত খুঁজেছে আজকে তারাই গর্তের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে। আর বিরোধী মতের যে সকল মানুষ আমরা রয়েছি, আমরা এখনো দেশবাসীর কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসার জন্য অপেক্ষা করছি। আমরাই বাংলাদেশের নেতৃত্ব দেব, আমাদের দলই বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে নির্বাচন নিয়ে ডক্টর ফয়জুল হক কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে ব্যালট পেপারে ভোট দেন জামালপুর 2 আসনের এমপি ও নবনিযুক্ত ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ ভোট কেন্দ্রে ঘটে এই ঘটনা। এরপরই এ নিয়ে বিভিন্ন মিডিয়ায় ছবি সহ প্রচারিত হয় সংবাদ। বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনেরও। পরে এই ঘটনায় ব্যাখ্যা চেয়ে তাকে তলব করে ইসি। সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেন ধর্মমন্ত্রী। নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এই শুনানি অনুষ্ঠিত হয়। প্রকাশ্যে ভোট দেওয়ার অভিযোগের ব্যাখ্যা শেষে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকারের আইন রয়েছে, সংবিধান রয়েছে এবং তিনিও আইনের ঊর্ধ্বে নন। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অতএব বিধান অনুসারে ইসি থেকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল, এ কারণেই তিনি উপস্থিত হয়েছেন। ফরিদুল হক খান বলেন, এ বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে, বিষয়টি ক্ষমাশীল দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেছেন তিনি। এছাড়া বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে কমিশনও। এছাড়া ভালো নির্বাচন হয়েছে, সব জায়গায় প্রশংসা হয়েছে বলেও জানান তিনি।
তার এমন কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ বিব্রত কিনা এমন প্রশ্ন জবাবে এই সংসদ সদস্য বলেন, না, আওয়ামী লীগ বিব্রত না, কেউই বিব্রত না। প্রকাশ্যে ভোট দেওয়া অপরাধ নাকি সেই প্রশ্নও তুলেন তিনি। এর চেয়ে বেশি কিছু বলার কোনো সুযোগ নেই বলেও জানান ফরিদুল হক খান। এর আগে গত 7 জানুয়ারি জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেন ফরিদুল হক খান, যা গণমাধ্যমে ছবিসহ প্রকাশিত হয়েছে। গত 11 জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথের দিন তাকে তলব করে নির্বাচন কমিশন। ইসি চিঠিতে বলা হয়, প্রকাশ্যে ভোট দান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে 15 জানুয়ারি বিকেল 3টায় নির্বাচন ভবনে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে ইসি সিদ্ধান্ত দিয়েছেন। এরপর নির্ধারিত সময়েই ইসিতে হাজির হয়ে ব্যাখ্যা দেন ধর্মমন্ত্রী। আমি আগেও বলেছি আমি কোথাও ভোট চাইনি, এখনো ভোট চাই না, এবং আমি এটাও বলেছি আমি হয়তোবা না কনফার্ম, আমি হয়তো আগামীতে আর নির্বাচনটা করতে চাই না, করব না। তবে আমার মা বাবার মৃত্যুর পর আমার অভিভাবক, আমার গার্জেন, আমার সব কিছু হচ্ছেন আমার নেত্রী শেখ হাসিনা এবং আরেকজন হচ্ছেন শেখ রেহানা, আর আমার বড় ভাই সেলিম ওসমান সাহেব তো আছেনই। কিন্তু এর বাইরে যদি আমার বাবা মার স্থান কেউ নিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই শেখ হাসিনা। উনি যদি আজকে আমাকে বলেন ছাড়বো, উনি যদি বলেন ধরবো, উনি যেটা বলবেন আমি সেটাই করবো, কারণ আমি ওনার কাছ থেকেই মানুষকে ভালোবাসতে শিখেছি। বাট আমার নিজের ব্যক্তিগত যে অভিপ্রায়, আমি নির্বাচন করবো না। সো আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নাই এবং পলিটিক্যাল চাহিদাও নাই। দুর্ভিক্ষ বাংলাদেশ আর বেশি দেরি নেই। হাসিনাকে বলতে চাই, নেমে যান। আপনাকে দেশের জনগণ চায় না, আপনাকে দেশের জনগণ মানে না। আপনাকে রাস্তাঘাটে সবাই গালিগালাজ করে, আপনাকে এই দেশের জনগণ চায় না। বিরক্ত দেশের জনগণ, অতিষ্ঠ আমরা আপনাকে চাই না। দেশের জনগণ আপনার ওই গণভবনে গিয়ে শ্রীলঙ্কার মতো অবস্থা করবে। গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি, অনেক তো জ্বালাইছে। 12 নির্বাচন, 18 নির্বাচন, 24 সালের নির্বাচন, বাংলাদেশের 3বারও তফসিল ঘোষণা করেছে, এমন সময় গিয়েছে। আমরা বেশি কিছু চাই না আপনার কাছে, একটা সুস্থ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আপনি নির্বাচন দেন। তাহলে আমরা আপনাকে সুন্দরভাবে, যদি আপনি থাকেন আমরা মেনে দিব, আর যদি না থাকেন গোপালগঞ্জ আপনাকে সুন্দরভাবে আমরা পাঠিয়ে দিব। আপনার খুব ইচ্ছে যে আপনি গোপালগঞ্জে গিয়ে থাকবেন, আমরা আপনাকে গাড়ি বহরে গোপালগঞ্জ দিয়ে আসবো। দেশের জনগণ আপনাকে সম্মানের সহিত দিয়ে আসবে। জনগণ বুঝে কোনটা পান্তা ভাত, কোনটা পোড়ামরিচ আর কোনটা পানি। পানি খেলে পেট ভরে না, এখন এটা জনগণ জানে। তিনি আমাদেরকে বলেছেন 10 টাকা কেজি চাল খাওয়াবেন, চাল খাওয়ায় 60 টাকা কেজি। উনি আরো বলেন শীতকালে নাকি হাঁস মুরগি ডিম কম পারে, তাহলে গরমকালে হাঁস মুরগি ডিম বেশি পারে না। উনি একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যে বক্তব্যগুলো দেয়, পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী এভাবে দিতে পারে না। ওনার বক্তব্যগুলো খুব খুব খারাপ এবং নিম্নতম স্তরের বক্তব্য। উনি বলে কাঁঠাল দিয়ে বার্গার খেতে, এই জন্য ওনাকে আমরা বলি কাঁঠাল রানী। পেঁয়াজের দাম হুট করে গেল লাফায় বেড়ে গেল। ভারতের সাথে তেনার এত ভালো সম্পর্ক, উনি কি জানতো না এই সময় পেঁয়াজের মজুত রাখা দরকার? সব জেনে শুনে উনি এই কাজগুলো করে। তো আমরা মানি না, হাসপাতাল করুক, বাংলাদেশের জনগণ তাতে সায় দিবে না। শেখ হাসিনা নিজে বিরোধী দল নির্বাচন করে, শেখ হাসিনা নিজে নৌকার প্রতীক দেয়, শেখ হাসিনা নিজে দামি প্রার্থী দেয়। এই যে দামি নির্বাচন, ভাগাভাগি নির্বাচন, প্রশাসনের নির্বাচন, এই নির্বাচন পৃথিবীতে কখনোই কেউ দেখেনি। তাই বাংলাদেশের জনগণ অতি দ্রুত এই ফ্যাসিস্ট জালিম সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের গণতন্ত্রের একটি নির্বাচন ইনশাল্লাহ উপহার দেবে। অবিলম্বে শেখ হাসিনার পতন নিশ্চিত করার জন্য বিএনপি তথা সারা বাংলাদেশের জনগণকে এই রাজপথে নেমে আসার আহ্বান জানাবো। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে নির্মম নিষ্ঠুর যে অত্যাচার এই শেখ হাসিনা করেছেন, এর জন্য তাকে করুণ পরিণতি ভোগ করতে হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন দেশনায়ক তারেক রহমান গোটা বাংলাদেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করেছে। আজকে শ্রমিক জনতা পেশাজীবী সকলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ। সকল জনগণ একত্রিত হয়ে ইনশাল্লাহ অতি দ্রুত এই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়ে এই রাজপথ থেকে বিদায় নেবে ইনশাল্লাহ। স্যার আমাদের বরিশাল বিভাগে কোনো ঘটনা ঘটেনি স্যার, আমাদের খুলনা বিভাগে 5টি ঘটনা ঘটেছে স্যার। উল্লেখযোগ্য ঘটনার মধ্যে স্যার আমাদের যশোর 3 আসনে শঙ্করপুর মাধ্যমিক বিদ্যালয় সেখানে বাইরে থেকে কেন্দ্রের বাইরে থেকে ককটেল বিস্ফোরিত হয়েছে স্যার। আমাদের প্রতিনিধি আমরা এখান থেকে যোগাযোগ করেছি স্যার ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে স্যার, এবং
ঘটনাস্থল থেকে স্যার দেখা গিয়েছে স্যার 80 সদস্য পায়ে স্যার আহত হয়েছেন স্যার। জি স্যার, একজন আনসার সদস্য আহত হয়েছেন স্যার পায়ে স্যার। স্যার সে এখন স্যার চিকিৎসা নিয়ে স্বাভাবিক আছে স্যার, সে ডিউটিরত অবস্থায় এখন আছে স্যার। স্যার এছাড়া স্যার সাতক্ষীরা 1, সাতক্ষীরা 2 এবং স্যার সাতক্ষীরা 1 এবং 2 আসনে স্যার কয়েকটি স্যার বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে স্যার। তাদের স্যার একজন প্রার্থী স্যার স্যার কমপ্লেন করেছে স্যার যে অপর প্রার্থী স্যার প্রভাব বিস্তার করার চেষ্টা করছে স্যার। স্যার রিটার্নিং অফিসার এই বিষয়ে স্যার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে স্যার, তারা স্যার অ্যাকশন নিচ্ছে স্যার। স্যার উল্লেখযোগ্য আরেকটি ঘটনা আছে স্যার, সাতক্ষীরা 1-এ স্যার দুপুর 2টার সময় স্যার জোরপূর্বক নৌকা প্রতীকের ব্যালটে সিল মারার জন্য 20 জন লোক প্রস্তুত রাখা হয়েছে স্যার। দুপুর 2টার সময় প্রস্তুত রাখার পরিকল্পনা করা হয়েছে স্যার, পরিকল্পনা করা হয়েছে স্যার, বাস্তবায়ন হয় না স্যার। ইউনো ম্যাজিস্ট্রেট ও বিজিবি ফোর্স স্যার যখন ওখানে স্যার এখন স্যার অ্যাকশনে আছে স্যার। আশা করছি আপনারা পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।